একটা লেভেলে বলেও ছিলাম যে এই রিপোর্টগুলো নিয়ে কি হবে, এই রিপোর্টগুলোর কি হবে, এটা তো রিপোর্ট দিয়ে যাচ্ছে কিছুই হচ্ছে না। এমন কাউকে দিন যে রিপোর্ট বানিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবে, শেষ পর্যন্ত টাকা এনে দেবে, করাবে, সেরকম ভাবে ভাবুন। আরেকটা দেখবেন ভীষণ একটা শুরু হবে খুব শিগগিরই, প্রচুর জমি চাই, জমি চাই, জমি চাই, এবং সেটার উপরেই ফোকাস হয়ে যাবে, জমি চাই, নিশ্চয়ই, এখানে আমি আসতে চাইছিলাম, এই জমির ব্যাপারটা অত্যন্ত হাইপ। কিছু লোক, কেন আমি জানি না, কেন এই জমি জমি এবং কেন শিল্প হবে না, কারণ আমাদের জমি নেই। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড আমার মনে হয়েছে। আমাদের যথেষ্ট আনইউজ ল্যান্ড পড়ে আছে, যথেষ্ট অ্যাভেলেবল ল্যান্ড আছে, আমাদের জমি। অনেক আনইউজ জমি আছে। হ্যাঁ, জমি যেগুলো লাগে সেগুলো হচ্ছে হয়তো রাস্তার জন্য পাশে একটু অল্প স্বল্প রাইট, জমি লাগে, সেগুলো রাস্তার লাগে, জন্য তো লাগবেই। ওগুলো কিছু করার নেই, কারণ ওগুলো আপনাকে ওখানেই নিতে হবে। হুম। আর যেগুলো হয়েছে, যেগুলোর মানুষ একটু খাটতে চায় না বলে হয়, এক তো হচ্ছে আমাদের কাছে আপনি যেটা বললেন ৩-৪ জায়গায় অনেক জমি আছে, মানে অলরেডি অ্যাকোয়ার্ড ল্যান্ড আছে, পুরুলিয়ার আপনি দিকে আছে, দুর্গাপুরে দেখুন, এমএএমসি সিঙ্গাপুর বন্ধ, সিঙ্গাপুরে আছে। হ্যাঁ, ফ্যাক্টরি এবার বন্ধ, সেই 20 যেগুলো বছর আপনি 25 বন্ধ বছর বলছেন, হ্যাঁ বন্ধ যেগুলো বলছি, এত বেশি বন্ধ প্ল্যান্ট আছে। দুর্গাপুরে তো আছেই, হলদিয়া, দুর্গাপুর, আপনি পুরো গঙ্গার ধারে পুরোনো প্ল্যান্ট গুলো, আনফর্চুনেটলি কি হয়েছে, এইগুলো বন্ধ করে পরবর্তীকালে নানান ভাবে ইউজ করে এগুলোকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। এইটাই সরকার দুর্ভাগ্য, এই এইটাই এই দুর্ভাগ্য। এই এই জমিগুলো কিন্তু সরকারের লিজ দেওয়া, সরকারের পারমিশন ছাড়া এখানে বাড়ি বানানো যায় না। আজকাল বলা হচ্ছে এটা হচ্ছে আরবান what infra, but it's not urban infra. Urban infra is something different. এই বাড়িটাকে, রিয়েল এস্টেটটাকে আরবান ইনফ্রা সবসময় বলা উচিত না। রাজারহাটে যখন আমি একটা টাউনশিপ বানাচ্ছি, সেটা আরবান ইনফ্রা। যেটা শুভেন্দু বলতে চাইছে সেটা হচ্ছে যে এই যে জুট মিল গুলো, এগুলো বিরাট বিরাট, যেমন একটা এনজেএমসি, আমি একটা বজবজের দিকে একটা জুট মিলে গেছিলাম, সে শেষ হয় না, এত বড়। নিউ যেমন সেন্ট্রাল, নিউ আপনাকে নাম সেন্ট্রাল, বলছি, নিউ রাইট। সেন্ট্রাল বিশাল, গঙ্গার ধারে উইথ জেটি। আমাদের নতুন ভাবে ভাবতে হবে যে আমরা কি করতে পারবো, নতুন নতুন ইন্ডাস্ট্রি, নতুন টাইপের ইন্ডাস্ট্রি, এবং কোথায় করতে পারবো এক্সিস্টিং। তারপরে যদি দরকার হয় জমির কথা ভাবা যাবে, কিন্তু প্রথমেই জমি নেই বলে আমি আগে ওটা ফোকাস করে লাভ নেই। রাদার আমি বলবো যে শহরের মধ্যে আমরা এফএআর বাড়ানোর কথা ভাবতে পারি। শহরের মধ্যে আরবান ল্যান্ডসিলিং, যেটা আপনি আজকে লিখেছেন কোনো একটা জায়গায়, আরবান ল্যান্ডসিলিং অ্যাক্টের আমরা শেষ স্টেট, একমাত্র স্টেট আমাদের কাছে বোধহয় আরবান ল্যান্ডসিলিং একটা প্রচুর, পুরো বেঙ্গলে ইস্যু এই নিয়ে। ইন্ডাস্ট্রি হওয়ার জন্য, একটা একটা ইন্ডাস্ট্রি বানাতে গেলে 25 একরের, আপনার 100 একরের ইন্ডাস্ট্রি বানাতে গেলে আপনার 4টে 5টা 6টা 7টা কোম্পানির নামে ল্যান্ড নিতে হয়। এবার বাইরের লেন্ডাররা বুঝতে পারে না যে আমি কেন এটা করছি, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। কলকাতার তো একটা জঘন্য অবস্থা, ইংরেজরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, তারপরে আপনার ধরুন সুয়ারেজের অবস্থা খুবই হুম। খারাপ। ইস্টার্ন কলকাতায় আপনি দেখুন, জলের সাপ্লাই নেই, আজ অব্দি 80 বছর হয়ে গেছে। কেমন? তো ইস্টার্ন কলকাতায় আমের সোসাইটি, এবং এখানে সব সোসাইটি ডিপ টিউবওয়েল আছে। আমার ধারণা বড় বড় হসপিটাল হ্যান ত্যান এভাবে চলছে। তো কেন এরকম হবে? ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবে তো কারণ কর্পোরেশন। হলদিয়া, হলদিয়ায় জানেন একটা সুয়ারেজ জলের জন্য একটা কর্পোরেশন আছে, তাই? হলদিয়া ওয়াটার, ইয়েস। সেটা একজন প্রাইভেট কোম্পানি চালায়, আমি তার সঙ্গে হ্যান্ডেল করেছি বলে আমি জানি। হলদিয়া ওয়াটার কর্পোরেশন লিমিটেড, হলদিয়া ওয়াটার সাপ্লাই লিমিটেড। আমি যেটা বলার চেষ্টা করছি, পুরো ব্যাপারটাই পিপিপিতে যাবে। মিউনিসিপ্যালিটি বলুন, আমি পরে আসছি, আপনি যেহেতু মিউনিসিপ্যালিটি দিয়ে শুরু করলেন আমি বললাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পশ্চিমবঙ্গ সরকার করে না, একটা কেসও করে না কোনো। আর ওই হলদিয়া ইজ ওয়ান অফ দোজ, কি বলবো, এটা আমার মানে, জেনে ভালো লাগলো, জানতাম না। হ্যাঁ যেমন হলদিয়া ওয়াটার আমি আমি যেমন হ্যান্ডেল, জামশেদপুর তো টাটা চালায়। জুসকো চালায়, জুসকো হ্যাঁ। চালায়, জুসকো জুসকো জামশেদপুর টাটার কোম্পানি ওটা চালায়। আমি চাই এডুকেশনে, হেলথ কেয়ারে বড় বড় ইনভেস্টমেন্ট আসুক। হাই, আমি প্রতিম রঞ্জন বোস। আপনারা দেখছেন পডকাস্ট উইথ প্রতিম। আমার সঙ্গে আছে শুভেন্দু মৈত্র, তাই। ইনভেস্টমেন্ট ব্যাংকার। আমার এখানে অনেকবার গেস্ট হয়ে আসে শুভেন্দু। আর আমি আজকে আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বা অর্থনৈতিক উন্নয়নের কি কি খুব দ্রুত কোন জিনিসগুলো করা যায়, কোন জিনিসগুলোতে লক্ষ্য দেওয়া উচিত, কোন জিনিসে লক্ষ্য, কোন জিনিস সম্বন্ধে সাবধান থাকা উচিত। শুভেন্দু, অনেকদিন বাদে, সেই 20 বছর বাদে প্রায়, আবার একটা পজিটিভ মুড এসছে। এখনো সবকিছু হয়নি, কিন্তু সবাই এক্সপেক্ট করছে যে, এবং আমার সঙ্গে কথাও হয়েছে একদিন, একটা পার্টিতে দেখা হয়েছিল সঞ্জীব সান্যালের। তো তারা অনেক কিছু করার কথা ভাবছে, তার মধ্যে ইনফ্রাস্ট্রাকচার অবশ্যই একটা বড় জিনিস এবং আমাদের লাগবে। আর সঞ্জীব সান্যাল যেটা লিখেছেন, যে পশ্চিমবঙ্গের
উন্নতি ঘটাতে গেলে প্রথমে কলকাতার একটা উন্নতি দরকার। এটা নিয়ে কোনো সন্দেহ নেই যে কলকাতা শহরটা, কলকাতা বলা হচ্ছে কারণ পশ্চিমবঙ্গে কলকাতার বাইরে একমাত্র দুর্গাপুর খানিকটা সিটির মতো সিটি ইনফ্রাস্ট্রাকচার আছে, আর কোথাও কিন্তু সেভাবে কিছু নেই ইনফ্রাস্ট্রাকচার। তো সেই বিধান রায় যা করে দিয়ে গিয়েছিলেন, তারপরে আর রাজ্যটা 1 ইঞ্চি এগোয়নি। তো একদমই ঠিক কথা। তো সেক্ষেত্রে তাহলে আমাদের প্রথমে আমরা যেটা নিয়ে একেবারে যে আপনার এই মুডটা কেমন লাগছে আপাতত এই মুহূর্তে, এবং আমাদের সেই সময় মনে আছে একটা বেশ হইচই বেঁধে গিয়েছিল, ফাইল বগলে করে আপনারাও বোধহয় গেছিলেন, আমরাও করিডোরে ঘুরঘুর করতাম রাইটার্সের, আর রোজ রোজ হঠাৎ করে একগাদা লোক কোটটাই পরে চলে এলো এবং শেষমেশ একটা সিঙ্গুর করে সব উল্টে গেল। তো ফার্স্ট রিয়াকশন কি? ফার্স্ট রিয়াকশন হচ্ছে আমরা বোধহয় সেই সন্ধিক্ষণে আবার দাঁড়িয়ে আছি, যেটা আমার 2006-এর কথা মনে পড়ছে। কারণ আমি যদিও গত প্রায় 92 থেকে মানে অলমোস্ট 34 ইয়ার্স আমার হয়ে গেল এই ডেভেলপমেন্ট ব্যাংকিং যেটাকে বলে, মানে ডেভেলপমেন্ট করার যে ব্যাংকিংটা প্রথম থেকে করে শুভেন্দু এর আসছি। আগে এসবিআই ক্যাপসে ছিল, আর এসবিআই ক্যাপ, তারও আগে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে ছিলাম, ডিএফআই যেগুলোকে বলা হতো সেগুলোকে, আজকে রাইট, আর নেই। আর সিডবিরও তো একটা আর্মে ছিলেন আপনি। সিডবিতেও ছিলাম এক সময়, রাইট। মিনিস্ট্রি অফ ফাইন্যান্সেও ছিলাম ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে। তো এইসব দেখে আমি ওই সময়ের কথা মনে পড়ছে, 2006 যখন আমি বম্বেতে ছিলাম, তখন হঠাৎ একটা এরকম দেখা গেল যে বাংলায় অনেক কিছু হবে এবং আবার বাংলা সেই সোনার বাংলা হয়ে উঠবে বা পুরোনো দিনের বাংলা হয়ে উঠবে, এরকম একটা চিন্তাধারা। তখন আমার কাছে একটা সুযোগ আসে যে এসবিআই ক্যাপসে বলা হয় যে তুমি কলকাতায় যেতে পারো, কারণ ওখানে খুব একটা কেউ যাওয়ার লোক পাওয়া যাচ্ছে না, অথবা তুমি বোম্বেতেই থাকো। তো আমাকে আমার সমস্ত বন্ধুরা বলেছিল যে এসব কলকাতা টলকাতা গিয়ে লাভ নেই, এখানেই থাকো, তোমার যা কেরিয়ার এখানে দারুণ হবে, ভালো হবে, এই ইত্যাদি। তা আমি শুনিনি, আমি চলে এসেছিলাম। না, একজন যখন চেষ্টা করছে, সবাই মিলে চেষ্টা করছে, তা আমিও ঠিক আছে, কেরিয়ার তো নিজের জায়গায় আছে, আমারও কিছু করা উচিত, এই ভেবে এসেছিলাম। যা হয় আশায় মরে চাষা। তারপরে কয়েক বছর খুব লড়েও গেছিলাম, তারপরেও বহুদিন করেছি। একটা সময় বুঝতে পারলাম আর বিশেষ কিছু হচ্ছে না। কিছুটা চেষ্টা করি। ইভেন যখন শালবনির ওই যে ইন্ডাস্ট্রি তৈরি হয়, তার মধ্যেও আমার অনেক ইনভলভমেন্ট ছিল। আ তারপরে সেটা অনেকদিন বাদে অন্যভাবে এসছে আবার, সেটা অন্য কথা। তো এরকম একটা পরিস্থিতি। আবার যেন মনে হচ্ছে সেরকম একটা পরিস্থিতির আ মধ্যে আমরা চলেছি। এবং সেখানে আমার মনে হচ্ছে যে এমন জিনিস যে ওই সময় যে প্রথমে মানুষ। আপনি বলুন কি নিয়ে সাবধান থাকা উচিত, কুইকলি। হ্যাঁ, প্রথম কথা যে সাবধান থাকা উচিত। ওই সময় আমি দেখতাম যে এই সরকার, যেহেতু সরকার হঠাৎ করে ইন্ডাস্ট্রির মধ্যে যাচ্ছে এবং ওখানে এক্সপেরিয়েন্স এর অভাব ছিল, এবং যা হতো, অনেক বড় কোট প্যান্ট পরা লোকজন বললেই সেগুলোর একটা বিরাট ভ্যালু এসে যায় আমাদের দেশের আমার কনটেক্সট এখনো এ। মনে আছে, ম্যাকিনজি তো ছিলই, হ্যাঁ, সব সব পার্থ ঘোষ অ্যান্ড অ্যাসোসিয়েটস একটা সময় প্রায় বড় বড় পশ্চিমবঙ্গ কোম্পানি। করেছিল। তারা আর কনসালটেন্সি করে নানা রকম মোটা রিপোর্ট বানাতো। কি করা উচিত? ইএনওয়াই ছিল, বোধহয় সবাই। ডেলয়েট প্রচুর করেছে, ইত্যাদি ইত্যাদি। তো আমি তখন স্বাভাবিক একটা ভারতীয় সংস্থায় ছিলাম, একদম পিওর ভারতীয়, এসবিআই ক্যাপিটাল মার্কেটস, এবং তো আমি প্রজেক্ট অ্যাডভাইসারি, স্ট্রাকচার ফিনান্স করতাম। একবার আমি একটা লেভেলে বলেও ছিলাম যে এই রিপোর্টগুলো নিয়ে কি হবে, এই রিপোর্টগুলোর কি হবে, এটা তো রিপোর্ট দিয়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না। এমন কাউকে দিন যে রিপোর্ট বানিয়ে সেটাকে ইমপ্লিমেন্ট করে দেখাবে, শেষ পর্যন্ত টাকা এনে দেবে, করাবে, সেরকম ভাবে ভাবুন। এইভাবে রিপোর্ট বানিয়ে কিছু হবে না। এরকম রিপোর্ট বানানোর প্রচুর লোক আছে, প্রচুর টাকা দেবে বছর বছর, এবং তারা কি করে, পৃথিবীর অন্যান্য দেশে যে রিপোর্টগুলো করেছে সেই রকম একটা কাছাকাছি বানিয়ে দিয়ে দেয়। সবসময় যে সেটা আমাদের পরিস্থিতিতে সমভাবে মানে হবে, সেরকম বলা যায় না। এটা আমার খুব বড় এক্সপিরিয়েন্স এটা, যে কনসালটেন্টস অফকোর্স নিতে হবে, কিন্তু খুব আমার বুঝে যেটা শুনে ভাল নিতে হবে। লাগে এটা যে, প্রথম। ভাল লাগছে যে শুভেন্দু এটা বলছে, কারণ আমি ফিনান্সিয়াল জার্নালিস্ট হিসেবে যখন ম্যাচিওর হয়েছি, তো কি হতো, এই ধরনের যারা রিপোর্টগুলো বানায় তারা আমার যে ফিল্ডে এক্সপার্টিজ আছে সেখানে আমার সঙ্গে কথা বলতো, নানান প্রশ্ন রাইট। করতো, যোগাযোগ রাখতো, প্রচুর তথ্য নিত, এসে সিটিং করতো। তো একটা সময়ের পর আমি বুঝতে পারলাম যে বা- যে এটা এটা বেসিক্যালি একটা কপি পেস্ট জব হচ্ছে। অধিকাংশই, আনফরচুনেটলি, ইয়েস। হ্যাঁ, এটাকে কেউ সেইভাবে, কারণ আর তাছাড়া কি হয়,
খুব সিনিয়র লোকেরা কম ইনভলভ হয়, ম্যাক্সিমাম বাচ্চা বাচ্চা ছেলেদেরকে দিয়ে দেওয়া হয়, তারা কপি পেস্ট করে ফাইনাল একটা উপরে দেখে নিল। তারা যে প্রেজেন্টেশনটা খুব সুন্দর করে, খুব এটাই সুন্দর করে, একমাত্র যার ভালো। জন্য ওই সময় আমি আপনাকে এক্সাম্পল দিচ্ছি এই জন্য, কারণ আমি ওইটা আমি করেছিলাম, আমার টিম করেছিল, আমি করেছিলাম বলাটা ঠিক নয়। আপনার মনে আছে হয়তো 2006-07 সালে নীতিশ কুমার বিহারে এসেছিলেন, ওদের 20খানা ক্লোজড সুগার মিলতে, এবং সামহাও সেটা আমাকে একটা করতে হয়েছিল, কারণ কেউ করতে চাইছিল না ওখানে, কোনো বিগ ফোর তখন বিহারে যেতে রাজি ছিল না। আমি করেছিলাম, আমরা করেছিলাম আমাদের টিম, এবং হাইলি সাকসেসফুল হয়েছিল সেটা, কারণ আমরা ওইভাবেই ভাবিনি যে কি করা যায়, একটা অন্য কি কাট পেস্ট করবো, আমরা প্রত্যেকটা মিলকে আলাদা আলাদা ভাবে ভেবে যে এইটাকে কিভাবে করা যায়, ওইটাকে কিভাবে করা যায়, একদম ব্রডলি ভেবেছিলাম ভারতীয় কনটেক্সটে। আমার আসলে মনে করা হয় যায়, যাই হোক এই আলোচনাটা থেকে আমরা বেরোই, আসলে করা বেরিয়ে আসে, যায় হ্যাঁ। অনেক সময়। আহ কলকাতা পোর্ট ট্রাস্টের কোনো একজন চেয়ারম্যান আমাকে কয়েকটা জিনিসের, দেখুন এতদিন হয়েছে, অনেকে নানান সময় নানানভাবে আমাকে কনসাল্ট করেছে। আমি জানি ল্যান্ড পোর্ট অথরিটির এক ডিরেক্টর আমাকে নিয়ে গিয়েছিলেন, আহ, এখন যেখানে সাবরুম আইসিপি হয়েছে, এখনো চলছে না, দাঁড়িয়ে আছে, তো ওটা হওয়ার আগে ফাঁকা মাঠ, তো আমাকে নিয়ে গিয়েছিলেন। আমি বললাম আমাকে কেন? সাংবাদিক, বলছেন না তুমি অনেক জানো, হ্যাঁ তুমি এসে দেখো। তো তো আমাকে দেখিয়েছিল সাইট, আলোচনা করেছিল, উনি ছিলেন কনকরের একজন ডাইরেক্টর ছিলেন। তো এরকম আরো অভিজ্ঞতা আছে। এখন সেটা এমনি বললে কেমন শোনাবে, কিন্তু Exactly. কিন্তু কিন্তু আরেকটা পয়েন্ট আমি প্রতিম অ্যাড করতে চাই, আরেকটা হচ্ছে, আরেকটা দেখবেন ভীষণ একটা শুরু হবে খুব শিগগিরই, প্রচুর জমি চাই জমি চাই জমি চাই, এবং সেটার উপরই ফোকাস হয়ে যাবে, জমি চাই নিশ্চয়ই এখানে আমি আসতে চাইছিলাম। হ্যাঁ। তো যে এইটা কারণে কিন্তু আপনার যে বক্তব্যটা, যে যে মানে অ্যাপ্লাই ইওর মাইন্ড। এখন আমি এক্স্যাক্টলি। এটা জানি এই বিগ সিক্স ঢুকবেই, এবং বিগ সিক্স এখানে একটা কিছু ব্যাপার থাকে। হয়তো বিগ সিক্স কে একটা কিছু দিয়ে করাতে পারলে ব্যাস সেটার একটা স্ট্যাম্প পড়ে যায়, তাহলে আর কোনো সিবিআই হবে না, এই জাতীয় কিছু থাকে। আমার মনে আছে সেটাও থাকে, প্লাস অনেক বিগ সিক্স কি করে, প্রচুর সিনিয়র লোকজনকে অ্যাপয়েন্ট করে, ওদেরই সেটাও ওই সমস্ত ব্যুরোক্র্যাটের ছেলে বউ সবাই ওখানেই আছে। সুতরাং এসবের মধ্যে ঢুকে আমাদের লাভ নেই, আমরা খালি আমাদের কথাটা বলতে পারি। তো আমি যেটা বলছিলাম, যে কলকাতা পোর্টের একজন চেয়ারম্যান আমাকে একটা নোট দিতে বললেন, একটা বাংলাদেশের সঙ্গে একটা বিয়ের ব্যাপারে, তো আমি ওনাকে দিলাম। তো উনি আমাকে বলেছিলেন যে দেখো আমি জানি যে এই কাজটা যদি আমি তোমাকে দেই, কাজটা তুমি ভালো পারবে, তুমি আমাকে এটা বেস্ট পারবে, কিন্তু আমি যদি তোমাকে দেই আমার ভিজিলেন্স হয়ে যাবে। হ্যাঁ, যে তুমি ও কাকে দিয়েছো, তুমি তুমি ওই হ্যাঁ, লিস্টের থেকে দাওনি। এইটাই নিশ্চয় হচ্ছে থেকে ব্যাপার। দাওনি। তো যাই হোক, এখন এই আলোচনাটা থেকে বেরোনো যাক। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তো আপনি যে কথাটা বললেন, জমি, আমি এই প্রসঙ্গটাতে আসতে চাই। তো আহ, আমার আমি আজকেও একটা লিখেছি, যেখানে আমার বক্তব্য হচ্ছে, বা আমি বেশ কিছুদিন ধরে বলছি, এটা আমার ইদানিংকালের যেটা উপলব্ধি, যে এই জমির ব্যাপারটা অত্যন্ত হাইপড। কিছু লোক, কেন আমি জানি না, কেন এই জমি জমি এবং কেন শিল্প হবে না, কারণ আমাদের জমি নেই। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড আমার মনে হয়েছে। আমাদের যথেষ্ট আনইউজড ল্যান্ড পড়ে আছে, যথেষ্ট অ্যাভেলেবল ল্যান্ড আছে। আমি আপনার কাছে আসার আগে একটা ছোট্ট উদাহরণ দিয়ে শুরু করি। সিঙ্গুর সমস্যাটাই হতো না, সিঙ্গুরের জন্য একটা জমি বাছা ছিল খড়গপুরের ওখানে, সেটা অ্যাকোয়ার্ড ল্যান্ড, আর একটু বাড়তি হয়তো শখানেক একর অ্যাকোয়ার করতে হতো। শালবনির কার, কাছে। হ্যাঁ, কার মাথায় ঢুকলো যে এইখানে হতে হবে বলে, ওটা করতে গিয়ে সমস্ত জিনিসটা নষ্ট হয়ে গেল। তো ওভার টু ইউ। যে আমার মনে হয় যে জমি নয়, আপনার কি, জমি ইজ নট না, ইম্পর্টেন্ট, দেখুন আমাদের অনেক জমি, আনইউজ জমি আছে। হ্যাঁ জমি যেগুলো লাগে সেগুলো হচ্ছে হয়তো রাস্তার জন্য পাশে একটু অল্প স্বল্প রাইট, জমি লাগে, সেগুলো রাস্তার লাগে, জন্য তো লাগবেই। ওগুলো কিছু করার নেই, কারণ ওগুলো আপনাকে ওখানেই নিতে হবে। হুম। আর যেগুলো হয়েছে, যেগুলোর মানুষ একটু খাটতে চায় না বলে হয়, এক তো হচ্ছে আমাদের কাছে আপনি যেটা বললেন 3-4 জায়গায় অনেক জমি আছে, মানে অলরেডি অ্যাকোয়ার্ড ল্যান্ড আছে, পুরুলিয়ার আপনি দিকে আছে, দুর্গাপুরে দেখুন, এমএএমসি সিঙ্গাপুর বন্ধ, সিঙ্গাপুরে আছে, হ্যাঁ। ফ্যাক্টরি এবার বন্ধ, সেই কুড়ি যেগুলো বছর আপনি 25 বন্ধ বছর বলছেন, হ্যাঁ বন্ধ যেগুলো বলছি, এত বেশি বন্ধ প্ল্যান্ট আছে। দুর্গাপুরে তো আছেই, হলদিয়া, দুর্গাপুর, আপনি পুরো গঙ্গার ধারে পুরোনো প্ল্যান্ট গুলো, আনফরচুনেটলি কি হয়েছে, এইগুলো বন্ধ করে পরবর্তীকালে নানান ভাবে ইউজ করে এগুলোকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। এইটাই সরকার দুর্ভাগ্য, এই এইটাই এই দুর্ভাগ্য। এই এই জমিগুলো কিন্তু সরকারের লিজ দেওয়া, সরকারের পারমিশন ছাড়া এখানে বাড়ি বানানো যায় না, কিন্তু সরকারকে সামহাও ইনফ্লুয়েন্স করে এগুলোকে বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে। এবং এটা একটা অদ্ভুত নাম দেওয়া হয়েছে, এটাকে আজকাল বলা হচ্ছে এটা হচ্ছে আরবান হোয়াট ইনফ্রা, বাট ইটস নট আরবান ইনফ্রা, আরবান ইনফ্রা ইজ সামথিং ডিফারেন্ট। এই বাড়িটাকে, রিয়েল এস্টেটটাকে আরবান ইনফ্রা সবসময় বলা উচিত না। রাজারহাটে যখন আমি এটা টাউনশিপ বানাচ্ছি সেটা আরবান ইনফ্রা,
কিন্তু আমি একটা সিঙ্গেল জমির নিয়ে সেখানে একটা ফ্যাক্টরি ছিল, সেখান থেকে নিয়ে আমি তার পাশে সেখানে ধর গাড়ি তৈরি হতো, তার পাশে একটা চারটে বাড়ি করতে দিলাম। সেখানে যদি যেটা আমি যেটা তার হিন্দ মোটরে হয়েছে। এক্স্যাক্টলি সেখানে যদি তার জায়গায় আমি একটা আইটি পার্ক করতাম, আমি ওখানে একটা ডেটা সেন্টার বানাতাম, তাহলে আমি বলতে পারলাম আমি ঠিক কাজ করছি। তার পাশে কিছু থাকার জায়গা বানাতাম, তাহলে সেই লোকেরা থাকবে বলে। এইখানটা আমাদের মস্ত বড় ভাবে দিতে হবে। এই জিনিসটাকে সরকারকে ভীষণভাবে নজর রাখতে হবে, কারণ প্রচুর প্রেশার আসে যে ওগুলোকে বাড়ি বানাতে দাও, রিয়েল এস্টেট করে নেই, দাও। এবং এখানে ক্ষতিটা কোথায় আছে, ইউ আর ভেরি রাইট। আপনি যদি রিয়েল এস্টেট দেখেন, কোয়ালিটি রিয়েল এস্টেট, তো আমাদের কিন্তু যে রিয়েল এস্টেট আছে এটা কোয়ালিটি রিয়েল এস্টেট না, এক্স্যাক্টলি, বেসিক্যালি এগুলো প্রমোটারি। কেমন? প্রমোটার দিয়ে করতে হ্যাঁ, হবে। কিন্তু এটা নয়, আপনার একটা যদি কোয়ালিটি, আপনি যেগুলো বলছেন, এবং এই ল্যান্ডগুলো যেটা যেটা শুভেন্দু বলতে চাইছে, সেটা হচ্ছে যে এই যে জুট মিলগুলো, এগুলো বিরাট বিরাট, যেমন একটা এনজেএমসি, আমি একটা বজবজের দিকে একটা জুট মিলে গেছিলাম, সে শেষ হয় না, এত বড়। নিউ কেমন? সেন্ট্রাল, নিউ আপনাকে নাম সেন্ট্রাল, বলছি, নিউ রাইট। সেন্ট্রাল বিশাল, গঙ্গার ধারে উইথ জেটি। আপনি ওই কল্যাণী বা ওইসব জায়গায় যাবেন, এবং অনেকগুলো জুট মিল আবার চলছে, হ্যাঁ, বছরে 3 মাস চলে, 4 মাস চলে, দরকার নেই, কিন্তু যেহেতু আছে চলছে। কিন্তু এইগুলো করতে গেলে কি করতে হবে, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে একসঙ্গে প্ল্যান করে করতে হবে, একটা ব্যাংক সবাইকে একদম প্রপার মাস্টার প্ল্যান করে এগো। মাস্টার প্ল্যান করে করতে হবে এবং রিভাইভ করাতে হবে, এবং সবাই এগ্রি করবে। একটা সময় আমি এই জন্য জানি এগ্রি করবে, ঠিক 2011 কিছুদিন আগে, 2009-10-এ, তখন এই সুব্রত গুপ্ত মোস্ট প্রবাবলি রাইটার্স এর পোস্টে আমার আমার সঙ্গে পরিচয়, উনি তখন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন। তখন আমরা একটা এরকম মিলকে স্টেট ব্যাংকের তরফ থেকে, আমি তখন কাজ করতাম, আমাকে বলা হয়েছিল রিভাইভ করে একটা প্ল্যান বানানোর চেষ্টা করছি, এবং হয়েও যেত। মানে খুব একটা প্রবলেম নয়, কিছু পিএফ এর ডিউ থাকে, কিছু অন্যান্য ডিউ থাকে, সবাই এগ্রি করে যেত। কিন্তু সবাইকে মিলে আসতে হবে। আনফরচুনেটলি তারপরেই গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, আর কিছু হলো না, সুতরাং ওটা নিয়ে আজকে আর বলে লাভ নেই। কিন্তু আমি যেটা বলার সিক চেষ্টা করছি, সিক এরকম সিক বহু, সিক ফ্যাক্টরিকে, সিক হ্যাঁ, ফ্যাক্টরি ল্যান্ড ইউটিলাইজ করানোর জন্য ফর ইন্ডাস্ট্রিয়াল ইউজ, আমার জ্ঞান তো মনে পড়ে না আমি কোনো দিন কোনো কনস্ট্রাকটিভ এফর্ট দেখেছি। কারণ দেখুন যে এফার্ট যদিও যেটা হতো, আমরা খুব ভালো করে জানি যে গঙ্গার শুধু এক পার না, দুপারে দুপারি দুপারি। এটা গ্রেভিয়ার্ড অফ ইন্ডাস্ট্রিজ। এবং আপনাকে বলি এটা কিভাবে করার চেষ্টা করে, এটা কোনোদিন হবে না। ওরা বলে যে ওই লোকগুলোকে নিয়ে ওই ফ্যাক্টরিটাই চালাতে হবে, সেটা হবে না। ওই ফ্যাক্টরিগুলো, আজকে ধরুন রেমিংটন ছিল, ওখানে রেমিংটনের ওরা বানাতো টাইপরাইটার, আজকে চলবে না টাইপরাইটার, অন্য জিনিস এসে গেছে। তো আমাকে ভাবতে হবে ওইটাকে আমি কি আরো করতে আরো পারি। বিষয় আছে, যেমন অনেক ধরুন, রকম আছে। আরো বিষয় আছে, যেমন ধরুন, এখন যেখানে সাউথ সিটি, সেখানে ফ্যানের কারখানা ছিল, ট্রেনের কারখানা ছিল, রাইট। ঠিক। কিন্তু আজকের দিনে হয়তো ওখানে, ওটা এখন শহরের ফ্যাক্টরি করা ভেতর, যায়, ওখানে আর ফ্যাক্টরি অ্যাক্টিভিটি ফ্যাক্টরি চলবে করা না, যায়। তাহলে ওখানে আইটি অ্যাক্টিভিটি হতে পারতো। আইটি অ্যাক্টিভিটি হতে পারে, ওখানে আইটি অ্যাক্টিভিটি হতে পারে। ওখানে আপনি কিছু কিছু জায়গায় জিসিসি বানাতে পারেন, মানে এখন যেটা বলা হচ্ছে গ্লোবাল ডাটা ক্যাপাসিটি সেন্টার, সেন্টার্স, ডাটা যেটা সেন্টার্স। ডাটা সেন্টার যেগুলো ব্যাঙ্গালোরে হচ্ছে, এবং কলকাতায় প্রচুর অপরচুনিটি আছে, এর জন্য অনেক এডুকেটেড ছেলে পেলে আছে, তা আরে এখানে করাই যারা কাজ করতে যাচ্ছে এখান থেকেই তো যাচ্ছে। তারাই, হ্যাঁ। তো এবং এই জিনিসগুলো ভাবতে হবে, আমাদের নতুন ভাবে ভাবতে হবে যে আমরা কি করতে পারবো, নতুন নতুন ইন্ডাস্ট্রি, নতুন টাইপের ইন্ডাস্ট্রি, এবং কোথায় করতে পারবো এক্সিস্টিং। তারপরে যদি দরকার হয় জমির কথা ভাবা যাবে, কিন্তু প্রথমেই জমি নেই বলে আমি আগে ওটা ফোকাস করে লাভ নেই। তাছাড়া আরো একটা বিষয় আছে শুভেন্দু, আপনি ধরুন আজকে ব্যাঙ্গালোর ধরুন বা হায়দ্রাবাদ ধরুন, কেমন, তারা কিন্তু অলরেডি এস্টাবলিশড বায়োটেকনোলজি হাবস, বা আপনার ফার্মাসিউটিক্যাল হাবস। আপনি আজকে যদি বলেন এখানে ফার্মাসিউটিক্যাল আনবো, সহজ না, কম্পিটিশনে কারণ চলে যাবে। না, আপনার ইকোসিস্টেমটাই তো নেই। এক্স্যাক্টলি, ওটাই। আচ্ছা, আপনি যখন টাটা মোটরসকে আনতে গেছিলেন, একটা কমপ্লিট ইকোসিস্টেম শুদ্ধ নিয়ে আসতে চেয়েছিলেন, কেমন, যেটাকে আমরা নষ্ট করে ফেললাম। এখন কিন্তু আপনি যদি বলেন আমি অটো কোম্পানি আনবো, হবে না, না, সম্ভব। আপনি পারবেন ওই ছোট জমি যেটা আছে ওখানে ইভি আসতে পারে, কারণ ইভি তে নাম্বার অফ পার্টস অনেক কম আসে, কিন্তু ইভি ইজ এ লার্জ, ডিফারেন্ট বল গেম, কিন্তু হ্যাঁ দেখুন, আমি বলছি আপনি লার্জ আপনি ইন্ডাস্ট্রি যখন যেগুলো, হবে আপনি না। যখন ইভিও বলছেন, ইট ইজ নট ইজি, কেন বলছি, আপনার যে কোনো জিনিসের যে ইকোসিস্টেমটা লাগে, সেটা যেটা গুজরাটে আছে, যেটা কর্ণাটকে আছে, যেটা তামিলনাড়ুতে আছে, হায়দ্রাবাদে আছে, সেটা কিন্তু আপনার নেই। সুতরাং আপনি একটা কোম্পানিকে তুলে নিয়ে এলেই তো হলো না, তাকে ঘিরে যে হ্যাঁ, ভেন্ডার নেটওয়ার্কটা থাকবে, না সেটা ঠিক করি। কথা, কিন্তু ইভিতে ভেন্ডার নেটওয়ার্কটা কম লাগে, যে কারণ নাম্বার অফ ইকুইপমেন্টস কম।
তো ওখানে যেমন 600+400 ছিল, এখানে আপনার হয়তো আমি 600তেই ম্যানেজ করতে পারবো। সেটাই আমার, এইটাই বলছি, মানে না, আমাকে ওই অ্যাঙ্গেল জমিটা থেকে ইস্যু ভাবতে না, হবে। জমিটা ইস্যু না, যে সিট বানায় সে একটা সাপ্লায়ার, যে সিটের কাভারটা দেয় সে একটা সাপ্লায়ার। আপনার গাড়িতে একটা ইভিতে কি লাগছে না, লাগছে না ইঞ্জিনটা, হ্যাঁ, ইঞ্জিনটা লাগছে না, এবং ভেতরে কিছু মুভিং পার্টস লাগছে না, লাগছে না, লাগছে কিন্তু ব্যাটারি বাকি যে পার্টস গুলো দরজার সেগুলো হ্যান্ডেল লাগবে, থেকে শুরু করে সিট বেল্ট সবই তো লাগছে। সেগুলো লাগবে, সেগুলো তো একটাও আপনার এখানে হয় না, সেগুলো তো। সেগুলো লাগবে, সেগুলোর ব্যবস্থা করতে হবে, হ্যাঁ। বাট এনিওয়ে, আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাকে ইন্ডাস্ট্রি গুলোকে অনেক ফোকাসড ভাবে করতে হবে, এবং আমার কাছে যেরকম স্কিল লোকজন আছে, বরং সেইটা দেখুন আমরা সেটা কোনটা করতে হবে। করতে পারি, দেখুন আমাদের আসানসোলে, রানীগঞ্জ আসানসোল ছিল ভারতবর্ষে কোল লজিস্টিক্স এর হাব, যেটা 1975 সালের কোল ন্যাশনালাইজেশনের ঠেলায় নষ্ট হয়ে গেল। কেমন? তো এখন যখন আমার প্রাইভেট মাইনিং হচ্ছে, প্রাইভেটে আসছে, তাহলে আমি এই কোল লজিস্টিক্স, যে কারণে এমএএমসি ছিল ওখানে, কোল লজিস্টিক্স মানে সরকার করেছিল। তো আমার এখন এই যে জিনিসগুলো, বা ধরুন আমার ওখানে দুখানা স্টিল প্ল্যান্ট আছে, কেমন? মেটালস বা রাইট। সরি, তাহলে মেটাল তাহলে করতে হবে। মেটালের, মেটাল বা এগুলোর ক্ষেত্রে আমরা ওখানে আরো ফোকাস করতে পারি, যেখানে এগুলো হোক। আচ্ছা, আমার জল আছে, যেটা এরা হলদিয়াতে যেটা বলেছে, পুরো জল আছে বাংলাতেই জল প্রচুর, আছে, তাহলে হিউজ জল। সেমিকন্ডাক্টর হতে পারে। সেমিকন্ডাক্টর হতে পারে, এবং হলদিয়ায় যে আন্ডারসি কেবল আনার কথা হয়েছিল, ডেটা সেন্টার্স হতে পারে রাইট। এখানে। হলদিয়া এটা কেবল ল্যান্ডিং স্টেশনটা হলে পরে আমাদের অনেক বেশি সিকিউরিটি বেড়ে যাবে। হ্যাঁ, ডেটা সেন্টার হতে পারে, যেটা আটকে দেওয়া হয়েছিল। সিপোর্ট হলে তো কথাই নেই, অফকোর্স ওটা সময় লাগবে। যে অনেক ডিপ সি সময় লাগবে, পোর্টের কথা হচ্ছে, কমসে অনেক কম, সময় লাগবে, কারণ কমসে কম কানেক্টিভিটি, 10 বছর। হ্যাঁ কানেক্টিভিটির প্রচুর ইস্যু আছে, সেগুলো করতে হবে। ওখানে জমি লাগবে, মেনে নেওয়া বেটার, যে ওগুলো ওগুলো লং টার্ম। তো আমাদের দেখতে হবে শর্ট টার্মে আমরা কি করতে আমরা পারি, আর শর্ট টার্ম গোলই বলছি, সেই জন্য আমার শর্ট টার্মে বক্তব্য হচ্ছে যে তুমি ফার্স্টে দুর্গাপুরে ওই বাড়ি করা কারখানার জমিতে বাড়ি করা বন্ধ করো। একদম। আচ্ছা, টাউনশিপ গুলো সমস্ত পড়ে রয়েছে, ঘোষ টাউনশিপ, এমএএমসি পড়ে গেছে, ডিপিএল এর হাফ টাউনশিপও ইউজ হয় না। তো এগুলো তো সরকারি জমি, সরকার যদি কালকে ওটার ক্যারেক্টার বদলে ইন্ডাস্ট্রিয়াল একদম, করে দেয়, কেউ আটকাতে পারবে না। সরকারের জমি সরকারের পারমিশন ছাড়া কিচ্ছু হবে না। সুতরাং সরকার যদি বলে আমি এটা ছাড়া অ্যালাউ করবো না, কোনোদিন হবে আমি না, সেটাই হবে। লাস্টবার দুর্গাপুরে ডিপিএল এ যেহেতু আমি বড় হয়েছি, আমি গিয়ে শুনে এলাম ওখানে নাকি আমাদের একজন তৃণমূলের যিনি ওনার, কর্পোরেট ওনার, তিনি ওখানে নাকি রিয়েল এস্টেট বানাবেন বলে প্ল্যান করেছেন। কেমন? থ্যাংক গড যে ওটা আর হয়নি। তো তো এইগুলো, মানে রিয়েল এস্টেট খারাপ কিছু না, কিন্তু রিয়েল এস্টেট ওইভাবে রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিয়াল খারাপ ল্যান্ডে না, করে। কিন্তু উনি হ্যাঁ, চারটে ফ্ল্যাট মানে বানিয়ে বিক্রি করবেন, ওটা ওটা না, ভালো না, না। না, অ্যাবসলিউটলি ওইরকম, আর ওইরকম ওই কোয়ালিটি ফ্ল্যাট বানিয়ে বিক্রি হচ্ছে বাড়ি, ওটার কোনো মানে হয় না। রাদার আমি বলবো যে শহরের মধ্যে আমরা এফএআর বাড়ানোর কথা ভাবতে পারি। শহরের মধ্যে আরবান ল্যান্ডসিলিং, যেটা আপনি আজকে লিখেছেন কোনো একটা জায়গায়, আরবান ল্যান্ডসিলিং অ্যাক্টের আমরা শেষ স্টেট, একমাত্র স্টেট আমাদের কাছে বোধহয় আরবান ল্যান্ডসিলিং অ্যাক্টে, প্রচুর পুরো বেঙ্গলে ইস্যু এই নিয়ে। ইন্ডাস্ট্রি হওয়ার জন্য, একটা একটা ইন্ডাস্ট্রি বানাতে গেলে 25 একরের, আপনার 100 একরের ইন্ডাস্ট্রি বানাতে গেলে আপনার 4টে 5টা 6টা 7টা কোম্পানির নামে ল্যান্ড নিতে হয়। এবার বাইরের লেন্ডাররা বুঝতে পারে না যে আমি কেন এটা করছি, তার মানে কিছু একটা গন্ডগোল আছে। এটা শুধু বিরাট ইস্যু আছে, ইন্ডাস্ট্রি কেন, আপনি যখন একটা কোয়ালিটি রিয়েল এস্টেট করতে যাচ্ছেন, সেখানেও আমি একই ব্যাপার। আমি যে সোসাইটিটায় থাকি সেটা 20 না 22 একরের। এবার কি করেছে, এই এতটা জমিও পাবে না তো, হুম। ফলে কি করেছে, ছোট 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 করে আপনার ওই এক একটা জমি এক একজনের ছিল, স্টিচ টুগেদার করেছে, সেগুলোকে জয়েন্ট ভেঞ্চারে রেখেছে, অনেক ঝামেলা। কাম্বারসাম। কিন্তু গোটাটা নিজে করতে পারতো হ্যাঁ, সুন্দর এটা করে। যেহেতু আপনি বাড়ি কিনেছেন, তাই এবার আপনাকে বলছি, যারা ইন্ডাস্ট্রি বানিয়েছে তাদের কাছে আরো কাম্বারসাম এটা। তারা এরকম একটা বড় জায়গায় বানিয়েছে অতগুলো কোম্পানির নামে, কারণ একটা কোম্পানির নামে ওর বেশি তো হবে না। এবার যখন বাইরের কারোর কাছে লেন্ডিং দিতে যাচ্ছে, তাই তো জানে না যে বেঙ্গলে এই অবস্থা। সে জিজ্ঞেস করছে তুমি এরকম করেছো কেন। ও যখন বলছে এখানে আরবান ল্যান্ডসিলিং ভাবছে, এখানে বোধহয় অন্য কিছু, অনেক অসুবিধার ব্যাপার আছে, আমি এটা বলছি। এটা এটা যে কি এটা একটা মূর্খামি আমি জানি ইডিওটিক না, এটার কি ইডিওটিক কারণ। আইন। এটা আমি ঐতিহাসিক আইন ছিল, এগুলো আর রাখার কোনো মানে হয় না। এগুলোকে ইমিডিয়েটলি, এটা একটা ইমিডিয়েট জিনিস, আরবান ল্যান্ডসিলিং অ্যাক্টকে স্ক্র্যাপ করে দেওয়া। এটাতে আপনি যে জায়গাটায় এলেন, তাহলে এটা হচ্ছে বিজেপির একটা বিরাট লক্ষ্য, যে কলকাতা, যেটা আমি বলছিলাম যে সঞ্জীব সান্যাল লিখেছেন, যে আহ, কলকাতার ফেসলিফট দরকার। তাহলে কলকাতার যখন আমি ফেসলিফট দেব, আমার এটা তো আমরা বুঝতে পারি কলকাতার তো একটা জঘন্য অবস্থা, ইংরেজরা ইনফ্রাস্ট্রাকচার বানিয়েছিল, তারপরে আপনার ধরুন সুয়ারেজের অবস্থা খুবই হুম। খারাপ। ইস্টার্ন কলকাতায় আপনি দেখুন জলের সাপ্লাই নেই, আজ অব্দি 80 বছর হয়ে গেছে। কেমন? তো ইস্টার্ন কলকাতায় আমের সোসাইটি, এবং এখানে সব সোসাইটি ডিপ টিউবওয়েল আছে,
আমার ধারণা বড় বড় হসপিটাল হ্যান ত্যান এভাবে চলছে। তো কেন এরকম হবে? ট্রিটেড ওয়াটার সাপ্লাই করবে তো কারণ কর্পোরেশন। কারণ আমরা মিউনিসিপাল কর্পোরেশনকে সেভাবে তৈরি করিনি, সেভাবে আমরা রিস্ট্রাকচার করতে হবে। লাস্ট আমার মনে আছে বোধহয় বছর 15 আগে, যখন মোস্ট প্রবাবলি সুব্রত মুখার্জি মেয়র ছিলেন, তখন কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনেকটা বেটার ছিল। এবং অনেক আজকে প্রজেক্টও নিয়েছিল। মিউনিসিপাল বন্ড একটা বিরাট ব্যাপার, এবং তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট প্রচুর ইনসেন্টিভ দেয়, প্রচুর টাকা দেয়, প্রচুর সাবসিডি দেয়। সেটা করতে গেলে আগে আমাদের মিউনিসিপ্যালিটিটাকে ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে হবে। ফাইন্যান্সিয়ালি স্টেবল মানে হিসেবপত্র ঠিকঠাক ভাবে রাখতে হবে। তার যেখানে যেখানে হয়তো ওয়াটার ট্যাক্স আপনাকে So what ইমপ্লিমেন্ট is করতে your, what are হবে। the steps that the government should take to improve? কোনো লো হ্যাঙ্গিং ফ্রুটস কি আছে যেটা সরকার করতে পারে? প্রথম কথা, লো হ্যাঙ্গিং ফ্রুটস এর মধ্যে আমি বলবো বন্ড যে তো মিউনিসিপ্যালিটি বন্ড, মিউনিসিপাল বন্ড এখন ইস্যু করতে পারবে না। ইমিডিয়েটলি করতে পারবে না, আপনাকে স্ট্রেংথেন করতে হবে, ওগুলোকে ঠিক করতে আপনার হবে। এটা লং টার্ম ব্যাপার, অনেকখানি এটা সময় লং লাগবে। টার্ম ব্যাপার। তাহলে আরেকটা যেটা সরকার কোন কাজটা, যদি কলকাতার ফেসলিফট দিতে গেলে কোন কোন কাজ, ধরুন এই সরকারের তো আপনার পূর্ণ মেজরিটি আছে, সো দে ক্যান চেঞ্জ লজ, রাইট? না, দে ক্যান চেঞ্জ লস, কিন্তু আনফরচুনেটলি কর্পোরেশনটার ওই এরিয়াটা, ওটা ওদের আন্ডারে আসে। সব জায়গায় যে সরকার আনটিল কর্পোরেশন যতক্ষণ অ্যালাইভ আছে সেখানে ঢুকে করতে পারে না। বিকজ এটা তিন তিন স্টেজে না, আমাদের 3 স্টেজ অফ গভর্নেন্স, তাই তো? সেন্টার, স্টেট, লোকাল অথরিটি। এটা লোকাল অথরিটি, তো সব জায়গায় সরকার ঢুকে কিছু করতে পারে না। সাবসিডি দিতে পারে, টাকা দিতে পারে, কিন্তু ঠিক কিভাবে আছে, করবে সেটা কিন্তু কর্পোরেশনকে। আপনিও জানেন আমিও জানি যে কলকাতা কর্পোরেশনটা বিজেপির হাতে যাওয়াটা এটা শুধু একটা সময়ের অপেক্ষা। সেই যখন যাবে তখন সেটা আগামী করতে বছরই হবে। যাবে। যখন দেখ- যখন হ্যাঁ, আমি বলছি সেই জন্য ওই সময়ে তার মধ্যে যেটা করতে হবে, কর্পোরেশনের যে যে জায়গায় রেভিনিউ আসতে পারে সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করতে পারে। জল, এরকম আরো অনেক জায়গা আছে রেভিনিউ। সার্ভিস এরিয়া, রেভিনিউ তো বুঝলাম, সার্ভিস এরিয়া। এইবার সেটাকে ইনফ্যাক্ট ইনক্লুডিং আপনার সুয়ারেজ। আপনাকে আমি ছোট এক্সাম্পল দিচ্ছি। হলদিয়া, হলদিয়ায় জানেন একটা সুয়ারেজ আর জলের জন্য একটা কর্পোরেশন আছে, তাই? হলদিয়া ওয়াটার। ইয়েস, সেটা একজন প্রাইভেট কোম্পানি চালায়। আমি তার সঙ্গে হ্যান্ডেল করেছি বলে আমি জানি। হলদিয়া ওয়াটার কর্পোরেশন লিমিটেড, হলদিয়া ওয়াটার সাপ্লাই লিমিটেড, তারা জল এবং সিভারেজ মেনটেন করে। এইটাই তাদের আমারও বক্তব্য স্ট্রাকচার, ছিল। আমি তাদের আজকে এটা স্ট্রাকচার যেটা, তাহলে তাহলে আমরা এগুলোকে কেন না, এটাকে কেন না আমরা দিয়ে দিতে পারি যে তুমি চালাও একটা কোনো কেউ, সেখানে আমার কোনো লস থাকবে না, আমি রেগুলেট করব তাকে। আমার লস যদি হয়ও, দেখুন এই লস হয় একটা ইন্টারেস্টিং, লস থাকবে না প্রথমে হয়তো আপনি বলতে পারেন না, তার জন্য সিস্টেম আছে যেটাকে বলে আপনি সাবসিডি দিলেন শুরুতে। আপনি জানলেন যে প্রথমেই আমার এত লস হবে, আমি বললাম যে তুমি চালাও, তো আমি 5 জনের কাছে বিড চাইলাম, 5 জন না, ওপেন কিন্তু বিডিং চাই। আমি বলতে চাইছি এই যে ধরুন আপনি যদি কর্পোরেশনের ম্যানিং দেখেন, তাহলে দেখবেন সব থেকে বেশি লোক ঢোকায় হচ্ছে ওই সুয়ারেজে। এক্স্যাক্টলি। কেমন? আর ওইটার জন্য একটা বিশাল ব্যাপার থাকে, এই যত মানে সমস্ত করাপশন ওটাকে ঘিরে, কিন্তু বড় করাপশন চলে। আমি যেটা বলার চেষ্টা করছি, পুরো ব্যাপারটাই পিপিপিতে যাবে। মিউনিসিপ্যালিটি বলুন, আমি পরে আসছি, আপনি যেহেতু মিউনিসিপ্যালিটি দিয়ে শুরু করলেন আমি বললাম, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ পশ্চিমবঙ্গ সরকার করে না, একটা কেসও করে না কোনো। আর ওই হলদিয়া ইজ ওয়ান অফ দোজ, কি বলবো এটা আমার মানে। জেনে ভালো লাগলো, জানতাম না। হ্যাঁ, যেমন হলদিয়া ওয়াটার আমি আমি যেমন জামশেদপুর তো টাটা চালায়। জুসকো চালায়, জুসকো হ্যাঁ। চালায়, জুসকো জুসকো জামশেদপুর টাটার কোম্পানি ওটা চালায়। এই জুসকো এটাও চালাতো, হলদিয়াটাও জুসকো চালাতো, এখন একটা লোকাল কোম্পানি চালায়। যাকে, তো যেটা আমার কথা হলো, যদি হলদিয়া চলতে পারে, কারণ এখানে কি বিজনেস মডেলটা দেখতে হবে যে কত টাকা পাবো। ইন্ডাস্ট্রি এরা টাকা দেবে, হোটেল টাকা দেবে। আর আপনি একটা শহরের কথা বলেন, কলকাতা, হোটেলরা টাকা দেবে। এবার এটা ক্রস সাবসিডি এইভাবে হয় যে কমার্শিয়াল এস্টাবলিশমেন্ট থেকে বেশি টাকা নাও এবং প্রাইভেটের থেকে কম টাকা নাও, একদম গরিবের থেকে নিওই না। এইভাবে মডেলটা তৈরি হয়। সেই মানে বস্তি এরিয়া হয়তো আপনি টাকা দেবেন না, আপনি শুধু সার্ভিস দিয়ে যাবেন, এটা হয়েই থাকে। বা যদি নিতেও হয় তাহলে সরকার তার জন্য টাকা দেবে। তো এইটা যেটাকে হয়, এটা পিপিপিতে আপনি এটাকে বলে যে আমি পিপিপিতে অফার করলাম, আমি জানিয়ে দিলাম এই আমার বিজনেস মডেল আছে, কে কে নিতে চাও, এবং তো কে মিনিমাম সাবসিডি নেবে। আমার যদি মনে হয় প্রফিট মেকিং, বলবো কে বেশি সব থেকে টাকা আমাকে রাইট, দেবে। রাইট, রাইট, রাইট। এইভাবে হবে, আই গট ইউর এইভাবে পয়েন্ট। বিড হবে। এবং আমি বলবো এটাকে ওপেন ট্রান্সপারেন্ট বিড করতে হবে, শুধু এখানে না, সারা সমস্ত কর্পোরেশন কেসটি ভাবে যায়। এটা প্রচুর অপোজিশন আসবে, কিন্তু আপনি যেটা বললেন প্রচুর লোক কাজ করে এটসেট্রা, এই অপোজিশন গুলো হ্যাঁ, এটা আসবে। একটা ভয়ঙ্কর পলিটিক্যাল কিন্তু ইকোনমি আছে। কিন্তু আপনাকে বলছি যে এই যেহেতু নতুন সরকার, এগুলোকে না খুব তাড়াতাড়ি করতে হবে। এই মুহূর্তে অপোজিশন অতটা আসবে না, যত দিন যাবে, যত সরকার তত পুরনো তত হবে, তত গেড়ে তত এই বসবে। অপোজিশন গুলো বেশি আসবে। মানে আমি তো বলবো
যেহেতু গভর্নমেন্ট অনেক মেজরিটি নিয়ে এসছে, খুব কুইকলি এই ঘটনাগুলোকে ঘটাতে হবে এবং ঠিকভাবে করতে, একবার চালু হয়ে গেলে তখন আর কোনো অসুবিধা হবে না, তখন লোকে সবাই বুঝতে পারবে এটার বেনিফিট, ইনক্লুডিং যারা কাজ করছে বা যারা সার্ভিস পাচ্ছে। তো আমার কথা হলো মিউনিসিপ্যালিটি অফকোর্স একটা এরকম ভাবে রাস্তা, যেটা স্টেট স্টেট হাইওয়ে গুলো খুব যেগুলো আমি বাঙালিদের কাছ থেকে খুব একটা অপোজিশন আসা উচিত না। তার কারণ হচ্ছে, যদি আপনি এমপ্লয়মেন্ট প্যাটার্নটা দেখেন, ওখানে বাঙালি বিশেষ নেই। নেই, হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ সো কল একদম বাঙালি, পিওর বাঙালি যাদের বলে বাংলা ভাষায় হ্যাঁ, কথা বাংলা বলে। পক্ষ যাদের বিরুদ্ধে ছিল ওখানে পুরো তারাই ভর্তি। হ্যাঁ, হ্যাঁ। তো আমার কথা হলো এটা ছাড়াও সমস্ত জায়গায় পিপিপি, যেমন ধরুন রাস্তা, পশ্চিমবঙ্গে পিপিপি হয় না, যদিও একটা রোড কর্পোরেশন আছে কিন্তু পিপিপি তে রাস্তা খুব একটা এইটা নেই। খুব ভালো পয়েন্ট তুলেছেন আমাদের লোক, যে আপ- পাড়ার লোকেরা ইয়ে ফেলে ফেলে টাকা তোলে, সব জায়গায় তোলে, যেটাকে এখন কোথায় আটকানোর চেষ্টা হচ্ছে। ডিফারেন্ট, আপনি আপনি গ্রামে টামে যাবেন, কোনো জায়গায় পাড়ার ছেলেরা একটা বাঁশ ফেলে রেখে ৫ টাকা ১০ টাকা আমরা রাস্তা বানাচ্ছি, পঞ্চায়েত নাকি টাকা নিচ্ছে, হোয়াট এভার, এগুলো সব বেরিয়ে যায় টাকা, এখন হিসাব করে। এখন সব বন্ধ হচ্ছে। হ্যাঁ, এখন বন্ধ হচ্ছে, তো এইগুলোকে আপনাকে পিপিপিতে দিতে হবে। দুটো অপশন আছে, আপনি যদি মনে করেন আপনি করতে পারবেন পিপিপিতে দিন, না মনে করলে ওটাকে মেজর যে রোডগুলো আপনি ওই হাতে এনেছে এর হাতে তুলে দিন, কোনো অসুবিধা নেই, তারা পিপিপিতে চালাবে, তারা ঠিকভাবে চালাবে। তো এই জিনিসটাও মাথায় রাখতে হবে, কারণ এটা কিন্তু রেভিনিউ জেনারেশন। রাস্তার অবস্থা কলকাতা এবং খুব সারা খারাপ, রাজ্যে কলকাতা ভয়ঙ্কর শহরের খারাপ। মধ্যে হয়তো পিপিতে করা যাবে না, আপনাকে ওখানে টাকা দিতে হবে, এটা তো আপনি কর্পোরেশনের ট্যাক্স দিচ্ছেন। সব জায়গায় তো আমি আবার টোল নেবো, শহরের মধ্যে টোল আমাদের দেশে হয় না, বাইরে হয়, বাইরে আপনি আপনি বাইপাস বাইরের টাইপাসের কথা বলে লাভ নেই শুভেন্দু, কলকাতায় কি করা যাবে বলুন? কলকাতায় বাইপাসে টাইপাসে আপনাদের এই নেওয়া যাবে, কনসালটেন্ট যারা না, তাদের এইটা আছে, পুরো সারা পৃথিবীর শহরের উদাহরণ মধ্যে দেবে। নেওয়া যাবে না, শহরের মধ্যে মানে ভারতবর্ষের কনটেক্সটে শহরের মধ্যে কোথাও টোল নেওয়া হয় না, শহরের মধ্যে আপনাকে নেওয়ার এভাবে চালাতে দরকারও হবে, তো নেই। আমাদের দরকার নেই। লক্ষ্যটা কি? আমাদের দেখুন, কলকাতা শহরে বুদ্ধভট্টাচার্যের সময় রাস্তার কোয়ালিটি ভালো ছিল। আপনি যে মমতা রেভিনিউ ব্যানার্জি আসার রেভিনিউ পর জেনারেট প্রথম করেন, 5 বছরও ভালো ছিল। কর্পোরেশন যা রেভিনিউ জেনারেট করে তা দিয়ে রাস্তা বানিয়ে রাখতে পারে, কোনো অসুবিধা নেই, রেভিনিউটাকে ঠিকভাবে ইউজ করা হয়। সুয়ারেজ কিন্তু কর্পোরেশনের নিজেই রাস্তা বানাবো, নিজেই অমুক করবো, হবে এগুলো না, সব বন্ধ হোক। হবে না, ঠিক করে হবে না, এবং এবং প্রফেশনালি হবে না। আপনাকে ছোট এক্সাম্পল দিতে পারি, এই যে ধরুন আমাদের ওই পিডাব্লিউডি স্কাই, পিডাব্লিউডি হচ্ছে সব থেকে করাপ্ট একটা ডিপার্টমেন্ট। আপনাকে দেখাই কালীঘাটের স্কাই ওয়াকটা কত বছর লাগলো হতে, কেন হলো লাগলো? আপনি যদি ভালো করে দেখেন ওইটা কি করা হয়েছিল, লোকাল একটা কন্ট্রাক্টর, সে হয়তো রাস্তা বানিয়েছে বা একটা বাড়ি বানায়, তাকে দেওয়া হয়েছে তুমি স্কাই ওয়াক বানাও, সে কোনো মেশিন জানে না, টেকনোলজি জানে না, এক্সপার্টিস নেই, আর ইচ্ছেও নেই সেটাকে ইমপ্রুভ করার। আমি আপনাকে বলছি না, তার কারণ হয়তো হচ্ছে ওটা, এগুলো কাটমানি কন্ট্রাক্ট। হ্যাঁ, মানে মানে এমন নয় যে আমি ওটাকে ওটা থেকে শিখিয়ে আমি পরে আরো বড় কাজ করব। আমি আপনাকে বলছি, আজকে বড় বড় কন্ট্রাক্টর ভারতবর্ষে আছে যারা রাস্তা বানায়, তারা কিন্তু অরিজিনালি ছোটভাবে এইভাবে শুরু করেছিল। লখনৌ শহরে একজন কন্ট্রাক্টর আছে, আহ, সে এই লোকাল রাস্তা বানাতো, লোকাল ব্রিজ বানাতো, আজকে সে ভারতবর্ষের ওয়ান অফ দ্য লার্জেস্ট কন্ট্রাক্টর, কারণ সেভাবে ওটাকে আপস্কিল করেছে, প্রপার প্রফেশনালি করেছে। আমাদের তারা আনফর্চুনেট, ব্যবসা করতে চেয়েছিল, এরা তো ঠিক, কাটমানি ব্যবসা করতে চেয়েছিল। এবার আমাদের যেটা করতে হবে এমন ভাবে করতে হবে, এগুলোকে ওপেন বিডিং করে প্রপার প্রফেশনালদের না, নিয়ে না, এসে করাতে হবে। এইখানেই আসলে স্কেলের প্রশ্নটা আসছে। আমাদের যেহেতু সময়টা শেষ হয়ে গেছে, জন্য আমরা র্যাপ আপ করছি, যে এখানেই স্কেলের প্রশ্ন আছে। আমার একটা বক্তব্য হচ্ছে যে উই এনাফ অফ দিস স্মল প্লেয়ার্স। ঠিক আছে? ইয়েস, আপনি যেটা বলতে চাইছেন সেটা আসলে আমি বলি, আমাদের দর্শকরা বুঝবে কিনা জানি না। বামফ্রন্টের সময় অসীম দাশগুপ্ত একটা জিনিস নিয়ে খুব আহ, করতো। এই আমরা সমস্ত কন্ট্রাক্টগুলো পঞ্চায়েতকে দিচ্ছি, পঞ্চায়েত 1/3 পয়সায়, হাফ পয়সায়, কম পয়সায় করছে। প্রবলেমটা হচ্ছে, কম পয়সায় তো করছে, কিন্তু কোয়ালিটি কি? খুবই বাজে কোয়ালিটি, এক্স্যাক্টলি। হ্যাঁ, যারা হাইওয়ে প্রথম দফায় যখন জিকিউ হলো, হওয়ার পরে যখন হাইওয়ে হলো, কিছু কিছু ব্রিজ থেকে গেছিল, যেটাকে ওরা রিপ্লেস করেনি, আর কিছু কিছু ডাবল লেনিং এর সময় নতুন ব্রিজ হলো। পুরোনো ব্রিজগুলো দেখা যেত, ব্রিজটা যখন উঠতে যাব, ঢক্কাস করে একটা উঠতো। আওয়াজ হতো, এ- না, না, লাগতো। এই গাড়ি এই নিচে যে নিচে। এই যে পাটুলিতে একটা ব্রিজ ছিল, হুম। এমন এইগুলো এইগুলো আপনি কম পয়সায় সস্তার সাতাবস্থার মতো ব্যাপার। কেমন? তো সুতরাং ওটা ওটা কোনো বক্তব্য না। এখনকার হচ্ছে, তোমাকে কোয়ালিটি করতে হবে সেই ছোট লোকটার কাছে, যে ছোট রুরাল রোড করে, তার কাছে রুরাল রোডের প্রয়োজনীয় মেশিনপত্র আছে। তাকে আপনি হাইওয়ে করতে দিলে সে পারবে কেন? পারবেই না, কখনোই পারবে না, সেটাই মুশকিল আর হয়েছে। একটা সে জানে, এক কাটমানি দিয়ে একটা কন্ট্রাক্ট হয়েছে। না, ও তো তাছাড়া তার ফোকাসটা এমন নয় যে আমি আপস্কেল করব, তার ফোকাসটা হচ্ছে যে আমি যা করি সেভাবেই করব এবং কিছু সুতরাং, এক্সট্রা ইনকাম করবো তবে সেটা এই জিনিসগুলো আমার ধারণা বিজেপির সময় হবে নাকি।
কারণ এরা ওয়েস্ট বেঙ্গল নিয়ে এতটা সিরিয়াস যে এরা কিন্তু একেবারে পুরো যে কিভাবে বেস্ট করা যায়, ভুল করতে পারে আমাদের, সুতরাং আমরা ভুলগুলো থেকে সরাবো। তো এরা সেটা চাইছে যে একেবারে যেটা বেস্ট প্র্যাকটিসেস সেটাতে যাব, মানে আহ, যেখানে নীতিন গাডকারির মতো লোক হাইওয়েজে আছে। তো আমার মনে হয় ওই যেটা বামের হয়েছিল, যে বাম তো ইন্ডাস্ট্রি করতে চায়নি, বুদ্ধবাবু গিয়ে করতে চাইলো, তখন একগাদা ব্যুরোক্র্যাট ধরে ফেললো, আর একগাদা ওই আমাদের এখানকার পরে কিছু ব্যবসায়ী ধরে ফেললো, ধরে ফেলার পর তারপরে হইচই শুরু হয়ে গেল। তো ওই জন্য যদি আপনি ট্রান্সপারেন্ট বিডিং করেন, আপনি প্রপার ব্যবসায়ীও পাবেন। আপনাকে প্রপার বিডিং করতে হবে, ওই ওই নিজের মধ্যে আর করলে হবে না, বিজেপি যেটা যেটা করবেও না। আসছে, বিজেপি পুরো তাদের সারা ভারতবর্ষের এক্সপিরিয়েন্স হ্যাঁ, নিয়ে আসছে। এক্স্যাক্টলি। সুতরাং আই থিঙ্ক দের উইল বি এ কোয়ালিটেটিভ ডিফারেন্স ইন দি অ্যাপ্রোচ, বাছাই করা যায় সেটা। but we would love to warn them or caution them about the imminent ওই টোপ গুলো জমি কনস্ট্যান্টলি বলে যাওয়া হয় জমির জন্য শিল্প হয় না। অ্যাবসলিউটলি একটা বাজে মিথ্যে কথা। জমি পড়ে আছে, ওর খালি নতুন জমি চাই প্রত্যেকবার। নতুন জমি চাই, ওখানে হ্যাঁ, অনেক বেশি বেনিফিট আছে লোক। নিশ্চয়ই কোথাও বেনিফিট আছে, তার জন্য এই কারণে এই ঘটনাটা ঘটে কেন বারবার। আর একটা জিনিসে আমি এটা শেষ করছি, আমরা আবার বসবো, সেটা হচ্ছে আমি চাই এডুকেশনে, হেলথ কেয়ারে বড় বড় ইনভেস্টমেন্ট আসুক। আমাদের কিন্তু এখনো যদি আপনি দেখেন যে যেমন ধরুন হায়দ্রাবাদ, চেন্নাইতে যে স্কেলের হসপিটালস আছে, স্পেশালিটি হসপিটালস, কলকাতায় কিন্তু নেই। কেমন? এই ব্যাপারে আমরা আরেকদিন ডিসকাস করব, এটা অনেক আবার ব্যাপারে। সিম্পলি দেখুন আমার একটা ইউনিভার্সিটিস, আমাদের আমার কলকাতা, একটা পশ্চিমবঙ্গে আমার একটা কিন্তু মনে ওইরকম নেই। আমার এটা মনে হয় যে এখানে বোধহয় কিছুটা যারা প্লেয়ার তাদের মধ্যে মানসিকতার অভাব আছে, এটা আমার কিছু তো মনে হয়। আছে, কিছু শুধু তো আছে। অর্থের ব্যাপার নয়, মানসিকতার যথেষ্ট পরিবর্তন করতে হবে, কারণ এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি মনে করি। আমি এই নিয়ে আমরা আরেকদিন ডিসকাস করবো, এটা খুব ডিটেল ডিসকাশন। নিশ্চয়ই এখানে নিশ্চয়ই সরকারের থেকেও যারা এই প্লেয়ার, তাদের অনেক অন্যভাবে ভাবতে হবে এই জিনিসটাকে। আমার নিশ্চয়ই প্রচুর অপরচুনিটি আছে। নিশ্চয়ই নিশ্চয়ই। ধন্যবাদ আজকের থ্যাংক মতো। ইউ।